চাঁদপুর থেকে শরীয়তপুর ভেতরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে। ভোর 6টায় ঘুম থেকে উঠে আমি 10 ঘাড়িয়া বাজার থেকে রওনা করি। এদিকে হাজীগঞ্জ যেতে যেতে সময় হয়ে যায় সকাল 9টা। হাজীগঞ্জ 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম। যারা চাঁদপুর থাকেন তারা হাজীগঞ্জের পশ্চিম পাশের এই মোড়টা এতক্ষণে চিনেছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি ওনার চেহারাটা অনেক সুন্দর। মনে মনে আপসেটও হয়েছি, এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায়ে রাস্তায় নামলো। এরপর আমি মানিব্যাগ বের করে যেই টাকা নেব দেখি খুচরো কোনো টাকা নেই। আমি ওনাকে বললাম, চাচা, আপনার কাছে ভাঙতে হবে? লোকটা মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করলো এবং সেই মুহূর্তে স্টেশনে বাসও চলে আসে। আমি মানিব্যাগ পকেটে নিয়ে বাসে উঠে আসি। ওনাকেও আর কিছু বলিনি। যেহেতু আমার কাছে ভাঙতি টাকা নেই তাই হয়তো উনি বুঝবেন ভেবে ব্যাপারটা আমি তেমন আমলে নেইনি। কিন্তু বিশ্বাস করুন রাসেল ভাই, এরপর আমার সাথে যা হয়েছে তা কোনোদিন আমার সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি। বাস থেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে। আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে। যারা চাঁদপুর বা লক্ষ্মীপুরে থাকেন এই স্থানগুলো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা থাকবে, কারণ আমি একমাত্র এখানেই হরিণা ফেরিঘাটের গাড়ি পাবো, আর এরপর ট্রলারে শরীয়তপুর যেতে হবে আমার। তো যখন আমি ব্রিজের ওপারে গিয়ে সিএনজিতে উঠেছি, খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। এই সিএনজি স্ট্যান্ড রেল লাইনের পাশেই, তাই আমি স্পষ্ট ওনাকে দেখতে পেয়েছি। কিন্তু আমি এই ভেবে অবাক হলাম, ওনাকে তো হাজীগঞ্জ ফেলে এসেছি, এত দূর আমার আগে উনি কিভাবে আসবেন? এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বলল, বাবা, কিছু টাকা দিবি? আমি অবাক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। এত দূর আসতে আসতে আমার কাছে খুচরো টাকাও হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে তড়িঘড়ি করে ওনাকে একটা 10 টাকার নোট দিলাম। উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন। এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণাঘাটের উদ্দেশ্যে। ব্রিজের এপার থেকে হরিণাঘাট অবধি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি। উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন। আমার আগে এত দূর উনি কিভাবে এলেন, এই ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তখন আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে। হরিণাঘাটে নেমে আমি ট্রলার পাইনি। এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে। যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে, তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম। আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে। যেহেতু 30 থেকে 40 মিনিটের জার্নি, তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য। এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি। চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন। আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন। ওনাকে দেখেই আমার গা শিউরে উঠল। এইবার আমার হাত এবং পায়ের গোড়ালি কাঁপাকাঁপি শুরু করে। লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না, এই বৃদ্ধ লোক কিভাবে আমার আগে এখানে চলে এসেছেন। একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন, তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আবার ভাবছি জিনভূত নয় তো, কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নিবে কেন? সত্য মিথ্যা এবং অদ্ভুত